ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করবো সেটা হলো রিলেটিভ ক্লজের দুটি অংশ। একটা হলো রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর একটি হলো নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ক্লজ নিয়ে আমি যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি, এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লেটস বিগিন। রিলেটিভ ক্লজ কাকে বলে? রিলেটিভ ক্লজ হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল, কার উপর নির্ভরশীল, প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল, তাই তো? তাহলে আমরা জেনে নেব যে রিলেটিভ ক্লজ কাকে বলে। রিলেটিভ ক্লজের কাজ হলো নাউন বা প্রোনাউনকে ব্যাখ্যা করা বা বর্ণনা দেওয়া, বা নাউন বা প্রোনাউন সম্বন্ধে তথ্য দেওয়া হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হয় কি দিয়ে? এটা শুরু হতে পারে, ইট মে বিগিন উইথ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হতে পারে, দ্যাট, হুইচ, হুজ, হু, হুম, অথবা রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দিয়ে, হোয়ার দিয়ে শুরু হতে পারে। চলো দেখে নেওয়া যাক রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ বা ডিফাইনিং রিলেটিভ ক্লজ কাকে বলে। রেস্ট্রিক্টিভ নামটা এসে বা ডিফাইনিং নামটা এসে ডিফাইন করে দেওয়া, বর্ণনা করে দেওয়া। তাহলে রেস্ট্রিক্ট করে দেওয়া যে রিলেটিভ ক্লজ বাক্যের একটি অত্যাবশ্যকীয় উপাদান, যেটি ছাড়া বাক্যের সত্তাটিকে নষ্ট হয়ে যায়, যেটি হলো বাক্যের কি বা প্রধান এবং আইডেন্টিফাইং অংশ, মানে এটা চিহ্নিত করে দেয় বাক্যটাকে, তাই তো? তাহলে বাক্যটা একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই। পিপল হু আর বুক লাভার্স, লোকেরা যারা হচ্ছে বইপ্রেমী, প্রায় ওফেন গো টু দ্য লাইব্রেরি, প্রায় লাইব্রেরিতে যায়, তাই তো? তাহলে এই বাক্যের প্রধান অংশ কোনটা বলো তো? কোনটা মেইন ক্লজ? পিপল ওফেন গো টু দ্য লাইব্রেরি, লোকেরা প্রায় লাইব্রেরিতে যায়। তাহলে লোকেরা প্রায় লাইব্রেরিতে যায়, এটা হলো মেইন ক্লজ বা প্রধান বাক্যাংশ, তাই তো? বা প্রিন্সিপাল ক্লজ। আর হু আর বুক লাভার্স এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা হলো, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কি করে বুঝতে পারবো? এটি পিপলকে বর্ণনা করে দিচ্ছে, লোকেদেরকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করা কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। আর রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে হু, এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রেস্ট্রিকটিভ না ডিফাইনিং, তাই তো? তাহলে লক্ষ্য করো, পিপল অফেন গো টু দ্য লাইব্রেরি, এই অংশটা কি করছে? বাক্যের অর্থটা সুস্পষ্ট থাকছে না। লোকেরা প্রায় লাইব্রেরিতে যায়, কারা যায়? আমাদের মনে অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তাই হু আর বুক লাভার্স এই অংশটা কি করছে? বাক্যের অর্থটাকে পুরোপুরি কি করে দিচ্ছে? অর্থ প্রদান করছে, সেন্টেন্সের স্ট্রাকচারটাকে সম্পূর্ণতা দান করছে। তাই এটি হলো রেস্ট্রিকটিভ ক্লজ বা ডিফাইন রিলেটিভ ক্লজ। এই হু আর বুক লাভার্স এই অংশটিকে আমরা যদি আলাদা করে দিই, তাহলে কি করবে? এটি বাক্যটির সত্তাটিকে নষ্ট করে দেবে, বাক্যটির মিনিংটিকে কি করে দেবে? নষ্ট করে দেবে। নেক্সট নাম্বার 2 লক্ষ্য করো, আই ডোন্ট টেল ইউ দ্য টাইম, আমি তোমাকে সময়টা বলছি না, when they will arrive, যখন তারা আসবে। তাহলে এখানে আই ডোন্ট টেল ইউ দ্য টাইম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, আর when they will arrive এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? when they will arrive সাবঅর্ডিনেট ক্লজের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কি করে বুঝতে পারলে তুমি? দ্য টাইম নামক অ্যান্টিসিডেন্টটাকে, নাউনটাকে বর্ণনা করে দিচ্ছে, তাই তো? এটা এই when they will arrive টা বর্ণনা করে দিচ্ছে, এটা সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে। আর এটা রেস্ট্রিকটিভ না ডিফাইনিং? রেস্ট্রিকটিভ না নন রেস্ট্রিকটিভ? এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। কেন রেস্ট্রিকটিভ? আই ডোন্ট টেল ইউ দ্য টাইম আমি যদি শুধু বলি, তাহলে কি করছি? আমাদের মনে অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, কোন টাইমের কথা এখানে বলা হচ্ছে? তাহলে when they will arrive যখন তারা আসবে, এটি বাক্যের সম্পূর্ণতা দান করছে। এই সাবঅর্ডিনেট ক্লজটি বাক্যের সম্পূর্ণতা দান করছে, বাক্যটির অর্থটিকে সুস্পষ্ট করে দিচ্ছে, তাই তো? এটি একটি অত্যাবশ্যকীয় উপাদান, এটিকে যদি বাক্য থেকে আলাদা করে দিই, নন রিমুভেবল, এটা রিমুভ করা যাবে না। তাই বাক্যটি আলাদা করে দিলে বাক্যের সত্তাটা নষ্ট হয়ে যাবে, মিনিংটা নষ্ট হয়ে যাবে। তাই when they will arrive এটা হচ্ছে রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। নেক্সট চলে আসি আমরা নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বা ডিফাইনিং ক্লজের ঠিক অপোজিট হচ্ছে নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজও রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হতে পারে বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। একমাত্র নন ডিফাইনিং ক্লজে দ্যাট নামক রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয় না, এটা মনে রাখবে, কিপ ইন মাইন্ড। নেক্সট আমরা চলে আসি নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এটি হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, মানে অপ্রধান বাক্যাংশ। অপ্রধান বাক্যাংশ মানে হচ্ছে এটা প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল,
আর এটি রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ কেন? এটি নাউন বা প্রোনাউন সম্বন্ধে তথ্য দিয়ে দেয় বা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দেয়, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, তাই এটি হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ নন রেস্ট্রিক্টিভ কেন? নন রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ কি করে? এখানে দেখছিলাম রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজে রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজটি হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান, এটিকে কখনো আলাদা করা যাবে না, নট রিমুভেবল। কিন্তু নন রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজটাকে আলাদা করা যাবে। নন রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ হলো একটি এক্সট্রা বা অপশনাল বা অতিরিক্ত একটা তথ্য, শুধুমাত্র এডিশনাল একটা তথ্য আমাদেরকে দিয়ে দেয়, অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য বা একটা এক্সট্রা তথ্য দিয়ে দেয়, যেটা বাক্যের সেটা যদি আলাদা করে দিই বাক্য থেকে, তাহলে কিন্তু বাক্যের সত্তাটা নষ্ট হবে না, বাক্যর মিনিংটা সেম থাকবে। লক্ষ্য করি আমরা প্রথম এক্সাম্পলটা, ইয়েস্টারডে আই মেট মাই বস, গতকাল আমি দেখা করেছিলাম আমার বসের সাথে, হু ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক, যিনি ছিলেন ইস্যুকে। তাহলে বাক্যটি লক্ষ্য করো, ইয়েস্টারডে আই মেট মাই বস, এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, তাই তো? আর হু ওয়াজ ফ্র্যাঙ্ক এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। কেন? বসকে বর্ণনা করে দিচ্ছে নাউনকে, নাউন নামক অ্যান্টিসিডেন্টটাকে, বস নামক অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিচ্ছে, নাউনটাকে বর্ণনা করে দিচ্ছে, নাউন ও প্রোনাউনকে বর্ণনা করা কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের বা রিলেটিভ ক্লজের। তাহলে হু ওয়াজ ফ্র্যাঙ্ক এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ভাগ? এটা নন রেস্ট্রিক্টিভ বা নন ডিফাইনিং। কেন? আমি যদি শুধু বলতাম ইয়েস্টারডে আই মেট মাই বস, সেন্টেন্সের অর্থটা কিন্তু সুস্পষ্ট থেকে যেত, এই কমপ্লেক্স সেন্টেন্সের অর্থটা সুস্পষ্ট, সরি, ইয়েস্টারডে আই মেট মাই বস এই অর্থটা সুস্পষ্ট হতো। এটাকে যদি আলাদা করে দিই, হু ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক যদি আলাদা করে দিই, তাহলে প্রিন্সিপাল ক্লজটা যথেষ্ট বাক্যের অর্থটাকে সুস্পষ্ট করার জন্য। হু ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক শুধুমাত্র বস সম্বন্ধে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাথিং মোর দ্যান দ্যাট, এটার থেকে বেশি কিছু নয়। এটি একটি এডিশনাল তথ্য দিচ্ছে বস সম্বন্ধে, যেটি যদি এই বাক্য থেকে আলাদা করে দিই, বাক্যের সত্তাটা হারাবে না, বাক্যের মিনিংটা কোনো হ্যাম্পার হবে না। নেক্সট লক্ষ্য করি, আর নন রেস্ট্রিক্টিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ চেনার উপায় হচ্ছে কমা। বেশিরভাগ সব ক্ষেত্রে কমা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু অনেক সময় আবার কিছু এক্সেপশন রয়েছে, যেগুলো আমি পরে বলবো। নেক্সট দ্বিতীয় নম্বর এক্সাম্পলে আমরা লক্ষ্য করি, রবীন্দ্রনাথ হু রোড গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন, ওয়াজ আ গ্রেট পোয়েট, হচ্ছে একজন মহান কবি। তাহলে এই বাক্যটা লক্ষ্য করো, রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, তাই তো? যেটি বাক্যের অন্য অংশের উপর নির্ভরশীল নয়। আর হু রোড গীতাঞ্জলি এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কেন? এটি রবীন্দ্রনাথ নামক নাউনকে বর্ণনা করে দিচ্ছে, নাউনকে বর্ণনা করা হচ্ছে বা নাউন সম্বন্ধে তথ্য দেওয়া হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ বা রিলেটিভ ক্লজের কাজ। আর হু রোড গীতাঞ্জলি এই অংশটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কেন? আমি যদি শুধু বলতাম রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, এটাতেই যথেষ্ট মিনিংটাকে ক্লিয়ার করার জন্য। হু রোড গীতাঞ্জলি শুধুমাত্র রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা এক্সট্রা বা এডিশনাল ইনফরমেশন দিতে ব্যবহার করা হয়েছে। আমি যদি হু রোড গীতাঞ্জলি এই রিলেটিভ ক্লজ, সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজটাকে যদি আলাদা করে দিতাম, বাক্যের অর্থটা কোনো পরিবর্তন হতো না, বাক্যের অর্থের যে সত্তাটা, বাক্যের যে সত্তাটা সেটা নষ্ট হতো না। তাহলে এটি হলো নন রেস্ট্রিক্টিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, যেটি কমা দ্বারা আলাদা করা থাকে। এই যে কমা, এখানে কমা আছে আর এখানে কমা আছে, তাহলে হু রোড গীতাঞ্জলি এটি হলো নন রেস্ট্রিক্টিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আশা রাখছি ডিফাইনিং এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।